ওই লাশের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো এই উদ্দেশ্যে তিনি যখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন, আর একটা ঘটনা ছাড়া বাকি সবগুলো ঘটনাই আমাদের এলাকায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভয়ানক ভূতের ভিডিও নিয়ে। তো এই গল্পটা অনেক ইন্টারেস্টিং, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে আসেন। আর যারা পেজ থেকে দেখে থাকছেন তারা পেজটাকে ফলো করবেন। তো আমরা সরাসরি চলে যাব, তিনি যেভাবে গল্পটা লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক আগ্রহী, কারণ আমি এই প্রথম একটি চ্যানেলে গল্প শেয়ার করছি। ধন্যবাদ বিজয় ভাইকে আমার গল্পটা সিলেক্ট করার জন্য। অন্ধকারের চ্যানেলের সবাই সাথে থাকবেন। তো আমি চলে যাব সরাসরি ঘটনাতে। তো এই ঘটনাটা কোনো কাল্পনিক বা বানানো গল্প না, একদম সত্য ঘটনা। আশা করি সবার গল্পটা অনেক ভালো লাগবে। তো এই ঘটনা প্রায় 25 থেকে 30 বছর আগের ঘটনাটা। এই ঘটনাটা ঘটেছে আমার মামার সাথে। তো বাংলাদেশ এক গ্রামের নাম ছিল মির্জাপুর, যেখানে আমার মামা বাস করতেন। তো ওইখান থেকে মামা একটা জব করতেন, ওইখান থেকে শহরে তিনি জব করতেন। তো ওইখান থেকে শহরে যেতে প্রায় 10 কিলোমিটার হেঁটে যাওয়া লাগতো, অনেকটাই পথ। তো তিনি অনেক পরিশ্রমী ছিলেন, তিনি কাজ করে খেতে ভালোবাসতেন। তো ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠতেন, ফজরের আগে উঠতেন। তো সবার আগে ওঠার পর তিনি হাত মুখ ধুয়ে অফিসের দিকে রওনা হয়ে যেতেন। তো সেই সময় গ্রামের রাস্তাঘাট এত পাকা ছিল না, এখনকার মতো যেমন গ্রামের রাস্তাঘাট পাকা দেখা যায়, কিন্তু আগে সেই সময় এত পাকা ছিল না। তো তার জন্য সকাল সকালেই আমার মামা বেরিয়ে যেতেন কাজের উদ্দেশ্যে, কারণ সেই সময় গাড়ি সহজে পাওয়া যেত না। তো এভাবেই দিন যাচ্ছিল। কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা থেকে 12টা বেজে যেত তার বাড়িতে ফিরতে। তো তার দিনগুলো অনেক কষ্টে যাচ্ছিল, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, তার জিরানোর কোনো সময় ছিল না। তো প্রতিদিনের মতো একদিন তো অফিসের সব কাজকর্ম শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন। তো সেই সময় ছিল শীতের কাল, তার জন্য সেদিন একটু বেশি ঠান্ডা পড়েছিল, আর কুয়াশা, এমন কুয়াশা পড়েছিল যার জন্য সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাও ঠিক মতো দেখা যাচ্ছিল না, এমন কুয়াশা পড়েছিল। তো তার এমনি হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে তো আশেপাশে কোনো মানুষ ছিল না, কারণ শীতের দিন এত মানুষ থাকে না বাইরে, তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়ে। তো রাত বেশি ছিল না, তাও মানুষ দেখা যাচ্ছিল না। আর রাস্তার চারপাশ থেকে হঠাৎ হঠাৎ করে সব শব্দ আসতে লাগলো, যেমন শিয়ালের শব্দ আর কুকুরের শব্দ বেশি শোনা যাচ্ছিল। তো এইভাবে যেতে যেতে হঠাৎ করে মামার সামনে একটি লাশ সাদা কাপড়ে শোয়ানো ছিল। তো এই ঘটনা দেখার পরে তিনি অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই সময় চারপাশে কোনো মানুষ ছিল না, তাহলে এটা কোন থেকে আসলো। অনেক কুয়াশা ছিল, তারপরেও মামা বুঝতে পারলো যে এটা কোনো লাশই হবে। সাদা কাপড়ে জড়ানো, মাটিতে শোয়ানো রয়েছে, আর চারদিকে শিয়ালের কণ্ঠ আর কুকুরের শব্দ শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে হালকা শব্দ আর বাতাসের ঠান্ডা আবহাওয়া। তার জন্য মামা একটু বেশি ভয় পেয়েছিল, কারণ সেই সময় কোনো মানুষ ছিল না। এটা স্বাভাবিক যে যে কেউ থাকলে ভয় পাবেই, সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনিও ভয় পেতেন। তো সেই লাশটা দেখার পরে মামা মনে মনে ভাবলেন এটা দেখে ইগনোর করে যেতে হবে, কারণ রাত করে এই ঘটনা ঘটা কোনো ভালো উদ্দেশ্য হবে না।
তো এই ঘটনা, এই মনের ভাবটা তিনি ভেবেই সে লাশটাকে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু লাশটা একদম পথের মাঝখানে, তার জন্য তিনি এড়িয়েও যেতে পারছিল না। তো মামা সে সময়ও কনফিউজড ছিল যে এটা কি মানুষ না অন্য কিছু, না কিছু একটা ফেলে থুয়ে গেছে মানুষ, তাহলে এটা কি? তো এটা মনে মনে একাই ভাবছিলেন আর সামনে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। মামা অনেক সাহসী ছিলেন, তার জন্য ভয় না পেয়ে ভাবলেন যে তাহলে দেখা যাক এটা কি। তো এভাবে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলেন, মানে ওই লাশের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো এই উদ্দেশ্যে তিনি যখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন, তিনি যত যাচ্ছিলেন লাশটা তত পিছাচ্ছিল মনে হয়, লাশটা ধীরে ধীরে পিছাচ্ছিল সেরকম মনে হচ্ছে মামার। তো এইভাবে মেলাক্ষণ এবার একই ঘটনা ঘটার পরে মামা একটু এবার বেশি ভয় পেয়ে গেলেন, কারণ লাশটা ধীরে ধীরে মনে হয় পিছাচ্ছে। তো অনেকক্ষণ এভাবে যাওয়ার পর লাশটা সামনে গেল, যাওয়ার পর মামা দেখলেন কি সেটা। তারপর মামা যেটা দেখেছিলেন তা দেখে মামা একদম শিউরে ওঠে। তো মামা যেটা ভেবেছিলেন সেইটাই হলো, চকলেটের মতো কাফনের কাপড়টা মোড়ানো ছিল। তো মামা সেই কাফনের কাপড়টা সরানোর পরে যা দেখতে পেল একটি লাশ। তো এই ঘটনা ঘটার পরে মামার হাত পা কাঁপা শুরু করলো, তার শরীর থেকে একাই অঝরে ঘাম ঝরছিল। সেই সময় কিন্তু শীতের সকাল ছিল, তাও তার শরীর থেকে পানি ঝরছিল। তাহলে ভাবেন তার অবস্থা কি হয়েছিল। তো ওইখানে তিনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়েছিলেন। তো তারপর তিনি ভাবলেন এখান থেকে কি সামনে এগিয়ে যাব নাকি পিছন থেকে দৌড় দিব। তো মনে মনে তাই ভাবছিলেন তিনি, সে কি করবে সে ভাবতে পারছে না। এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো আপনি কি করতেন প্লিজ কমেন্টে জানাবেন। তো তারপরে তো তিনি ভাবলেন পিছনের দিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তো তিনি অনেক সাহসী ছিলেন, তিনি ভাবলেন যে এবার সামনের দিকে এগিয়ে যাব যাই হোক। তো তিনি এই ঘটনাটা দেখার পরে আর ভাবার পরে তিনি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর আমার মামা ভাবলেন এবার পিছন দিকে তাকানো যাক, দেখি লাশটা কি হয়েছে। তো এই ভাবনাটা ভাবার পর যে সময় পিছনের দিকে তাকালেন লাশটা উধাও, কিছুই নেই ওখানে। তো মামা একটু বেশি ভয় পেলেন তখন, কারণ একটু আগেই তিনি লাশটা দেখে এসেছেন আর এখন লাশটা গায়েব। তো এই দৃশ্যটা দেখার পর মামা একটু বেশি ভয় পেয়ে গেলেন, তার জন্য তিনি একটু জোরে জোরে হাঁটা শুরু করলেন। তো এইভাবে যেতে যেতে হঠাৎ করে আবার সেই লাশ একই অবস্থায় রয়েছে, যে সোম আগের বার দেখেছিল সেভাবেই রয়েছে। তো মামা তখন ভাবলেন এই লাশটা তো আমি পেছনের দিকে ফেলে আসলাম, তাহলে এই লাশটা আবার সামনে আসলো কিভাবে। তো এই ঘটনা দেখার পরে মামা এমন ভয় পেয়েছিল তিনি আবার সেই লাশটাকে ইগনোর করে সামনের দিকে এগোতে লাগলো। এবার হাঁটা একটু জোরে জোরে হাঁটছিল। তিনি মনে মনে ভাবছিলেন যে এই জায়গায় যদি কোনো বাড়ি থাকতো তাও তো বাড়িটাতে আশ্রয় নিয়ে যেত, কিন্তু রাস্তার আশেপাশে কোনো বাড়ি ছিল না। তো এইভাবে যেতে অনেকক্ষণ যেতে যেতে কিছুক্ষণ পর একটি দোকান দেখা গেল। তো এইটুকু ঘটার পরেও
যদি শেষ হতো তাও মনে হয় তো মামা অনেক স্বস্তি পেত, কিন্তু না, এরপরেও ভয়ানক কিছু ঘটনা ঘটা বাকি ছিল। তো সেই দোকানটা দেখার পরে মামা ভাবলো যেভাবেই হোক ওই দোকানটার দিকে যেতেই হবে। তো এই কথা ভেবে মামা যেতে লাগলো। তো মামা তখন দোকানটার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর দোকানদারকে বারে বারে ডাকা শুরু করলো। একবার ডাকলো, শুনলো না, কেউ উত্তর দিল না। দ্বিতীয়বার ডাকলো, কেউ উত্তর দিল না। তো তৃতীয়বার যে সময় ডাকলো, তখন দোকানদার দোকান খুলে বাইর হলো। তিনি অনেক রেগেই আমার মামাকে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? এত রাতে আপনি কোথায় থেকে এসেছেন? এখন জানেন না সবাই ঘুমিয়ে পড়েছে? আপনি আমার তাজা ঘুমটা নষ্ট করে দিলেন। তো লোকটা এই কথা বলল, মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলো। তো তারপর আমার মামা অনেক শান্ত গলায় তাকে বুঝিয়ে বললেন, শোনেন, আমি অনেক বিপদে পড়েছি, আমার বাড়ি অনেক দূরে, তো আমার সামনে অনেক দুর্ঘটনা ঘটছে, সেসব দেখে আমার কেমন জানি লাগছে। আজকের মতো আপনার এখানে আশ্রয় দিবেন, তারপর সব ঘটনা আপনাকে খুলে বলছি। তো সেই দোকানদার আমার মামাকে বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমার এখানে থেকে যাও। তো সকাল হলে মামা বাসায় চলে আসেন। তো এই ঘটনা ঘটার পরে মামা ওই শহরের কাজটি ছেড়ে দেয়, কারণ ওই কাজটা অনেক ভয়ানক। তো আমার মামাই এই ঘটনার পরে ওই রাস্তায় আর কোনোদিনই যায় নাই রাত করে। তো এই ছিল ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অন্ধকার গল্পের শেয়ার করবেন প্লিজ, বিজয় ভাই। তো এই বলে তিনি তার গল্পটা শেষ করছেন। আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তো এবার আমরা সরাসরি অডিও ক্লিপে চলে যাব। তাহলে চলুন অডিও ক্লিপে যাওয়া যাক। তো আমার মামাই এই ঘটনার পরে ওই রাস্তায় আর কোনোদিনই যায় নাই রাত করে। তো এই ছিল ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অন্ধকার গল্পের শেয়ার করবেন প্লিজ, বিজয় ভাই। তো এই বলে তিনি তার গল্পটা শেষ করছেন। আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তো এবার আমরা সরাসরি অডিও ক্লিপে চলে যাব। তাহলে চলুন অডিও ক্লিপে যাওয়া যাক। ভূত পেতের ভয় কোনোদিনই ছিল না, এইরকম মানুষ খুঁজে পাওয়া ভারী কঠিন। পূর্ণিমা অথবা অমাবস্যার রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে অনেক ভূত দেখে মানুষ মারা গেছে, এইরকম ঘটনা আমরা সবাই কম বেশি শুনে থাকি। ছোটবেলায় আমার ভূত প্রেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল। আমি ছোটবেলায় সর্বচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা, আমার দাদির মুখে, এছাড়াও অনেকের মুখেই শুনেছি। তখন আমি এসব গল্প শুনে কখনো অবিশ্বাস করিনি, সবকিছুই সত্য ভেবেছি। আমার অন্যান্য পরিচিতদের কাছেও শুনেছি অনেক ঘটনার বিবরণ। সেই সব ঘটনারই কিছু বলবো, যার একটা ঘটনা ছাড়া বাকি সবগুলো ঘটনাই আমাদের এলাকায় ঘটে গিয়েছে। প্রায় রাত 2টা বাজে। আকাশে মেঘের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারদিকে কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা তাল গাছ। জায়গার নাম হলো মোল্লাবাড়ির মোড়। বাঁশঝাড়, তাল গাছ, হেবিজিবি অবস্থায় থাকা মেহগুনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা এক সময় দিনের বেলায় অনেক ভয়াবহ লাগতো। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন
সামনের তাল গাছটা কাঁপছে, থরথর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না, আবারও বাড়ির দিকে পা বাড়ালেন। তাল গাছটা প্রবল ভাবে কাঁপা শুরু করে। হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন প্রস্রাব করে দেয়। উটকো গন্ধযুক্ত প্রস্রাবে মদন শিকদারের শরীর ভিজে যায়। মদন শিকদার আর কাল বিলম্ব না করে এক দৌড়ে বাড়ি এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার শরীর পুরোটাই শুকনো, একটু ভেজা নয়। এই ধরনের ঘটনা সেই মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝে ঘটত। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল। ইয়া বড় বড় আম ধরতো সেই গাছে। আষাঢ় মাসের জ্বরে যখন আম কুড়াতে যেতাম সেই আম গাছতলায়, তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে গেছে। একদিন স্কুল ছুটি দিয়েছে আমি তখন ক্লাস 2-তে পড়ি। হাতে একটা কুঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছি। এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমি প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের দিকে ইশারায় ডাকছে। গাছের ডালের দিকে তাকাতে বললে। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে। মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরো মানুষ এসে গেছে। আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল। সেদিন আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে সেই মেয়ের মৃত্যুর পর শুরু মানুষের নানা রকম ভয়ভীতির কারণ। এলাকার অনেকেই দেখতে থাকে অনেকের রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকায় মুরব্বীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয়। আমার এক বন্ধু রাজীব আমাদের এলাকায় ছেলে। ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি। ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লাবাড়ির মোড় দিয়ে যেতে হয়। সবুজের হাতে টর্চ লাইট, মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখলো সামনে থেকে কিছু একটা ওদের দিকে ধীরে পায়ে হেঁটে আসছে। মুখ দিয়ে হালকা গোংরানির শব্দ। ওরা ভাবলো হয়তো পাগল টাগল কিছু একটা হবে। ওরাও সামনের দিকে এগিয়ে চলল। সেই জিনিসটা তখন ওদের পাশ দিয়ে গেল। তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারদিকে ছেয়ে গেছে। সবুজ একটু সাহস করে তখন পাশে ফিরে তাকালো। তখন দেখা গেল একটা জ্যান্ত মাছ চিবোচ্ছে। 2 ইঞ্চি সমান দাঁত, আর মাছটাকে ছাড়া ওর আর কিচ্ছুই দেখা যাচ্ছে না। ওরা ভয় পেয়ে গেল আর কাল বিলম্ব না করে সোজা হাঁটা দিল। রাজীবের বাবা তখন বয়সে যুবক। বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। আমাদের এলাকার পাশে বিশাল বড় একটা বিল আছে, নাম কোটাবাড়ি। কোটাবাড়ি প্রায় মাঝখানে একটা ভিটা আছে। 100 বছর ধরে কেউ থাকে না সেই ভিটা। তবে লোক মুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো, তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছালি দিয়ে ভরা। দিনের বেলায় কেউ যায় না ওইখানে। রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল যেহেতু ওখানে কেউ যায় না কখনো, তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানে ছাগলটাকে জবাই করে খাওয়া হবে। অনেকেই রাতের তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো।
সেই বুড়ির ভিটায় ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই একটা গর্ত করা হলো। ছাগলটার গলা সেই গর্তের উপর রেখে তারা ছাগলটাকে জবাই করা শুরু করলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো সেই গর্তের উপর একটা হাতের ছায়া। রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়ার উপর দিয়ে পড়ছে এবং রক্ত শুয়ে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শুচে খাচ্ছে। এলাকারই দুই ভাই রাতের বেলা কোটাবাড়ির বিল ধরে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজা নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজার নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনে সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইলো এলাকার কে মরেছে। সবাই বলল, কই, কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে গত রাতে তারা কার জানাজায় পড়লো, কাকে দাফন করলো? ছুটে গেলেন বুড়ির ভিটায়। নিয়ে গিয়ে দেখে কোনো কবর নেই সেখানে। এলাকার এক হুজুরের কাহিনী, সে যখন মাদ্রাসায় পড়তো তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জীবনের গল্প বলতো। তাদের সেই শিক্ষকের সাথে নাকি জীবনদের ভালো সম্পর্ক। তারা সেই শিক্ষকের কথাতে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতেন। তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ করে দেখাতে নিয়ে গেলেন মাদ্রাসার পেছনের কোনো জনমানবহীন জায়গায়। গভীর রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন, আকাশে উড়ে যাচ্ছে। তাদেরকে দেখে এক ব্যাগ মিষ্টি ফেললো জিনেরা। তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানে কিছু অতি পুংটা পোলাপান থাকে, তাদের মাদ্রাসাতেও ছিল। তিনিও সেই পুংটাদের দলেই ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে। তারপর দেখবেন সত্যি সত্যি জিনেরা সেখানে উড়ে কিনা। অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায়। হালকা বাতাস বইতে লাগলো। মশাদের উপগ্রহ প্রকট, আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল জিনেদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তারা সবাই ভয় পেয়ে গেলেন। তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে, কিন্তু মিষ্টি পাওয়া গেল না। জিনেরা মিষ্টির ব্যাগ ফেললো না একটা আস্তা মানুষের লাশ। সেই মোল্লাবাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে, বাজার চেনে না। এত রাতে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লাবাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘোমটা টেনে হেঁটে যাচ্ছে। তিনি বাজার কোনো দিকে জিজ্ঞেস করার জন্য মহিলাকে ডাকলেন, আম্মা, বাজারটা কোন দিকে? মহিলার কোনো সারা শব্দ নেই। আবারও ডাকলেন, সারা শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন তখন লোকটা অজ্ঞান হয়ে গেলেন। এইরকম বিবর্ষ চেহারার কাউকে তিনি জীবনেও দেখেননি। মহিলার মুখের মাংস এবড়ো থেবড়ো হয়ে রয়েছে। এরকম ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটেছে। মাঝে মাঝে হয়তো অনেকের জীবনে এই সব ঘটনা ঘটে, কিন্তু ভয়ে তারা কিছু প্রকাশ করেন না। হয়তো এর চাইতেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেকের জীবনে। আমাদের অজানাতেই তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে। আমাদের মাঝে আমি ভূত পেত অবিশ্বাস, তবুও আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না। এখন মনে হয় সেই কেটে ফেলা আম গাছটা নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে যায় মোল্লাবাড়ির মোড়ে। এখনো মনে হয় মোল্লাবাড়ির মোড়ে তাল গাছের
কেঁপে যাওয়া গভীর রাতে মনে হয় কোটাবাড়ির বুড়ির ভিটায় একটা হাতের ছায়া খুঁজে ফিরে তারা রক্তের সন্ধান, তাজা রক্তের সন্ধান। তো কেমন লাগলো এই গল্পটা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আপনারা চাইলে আমাদের কাছে এরকম ভাবে গল্প শেয়ার করতে পারেন আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। আশা করি আপনারা সবাই আমাদের গল্প পাঠাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।